নমস্কার বন্ধুরা, বিদ্যার্থীতে আপনাদের স্বাগত জানাই। যেমন WBPSC আমাদের জানিয়েছে যে WBCS 2025 থেকে নিউ সিলেবাস ফলো হবে এবং সেই নিউ সিলেবাসের অন্তর্গত কিছু চেঞ্জেস করা হয়েছে। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট চেঞ্জ হচ্ছে মেন্স উইল বি ডেসক্রিপটিভ নেচার, এবং তাতে আর্ট অ্যান্ড কালচারের বা ওয়েস্ট বেঙ্গলের ট্র্যাডিশন অ্যান্ড কালচার যে পেপারটা রয়েছে, পেপার 2, তার একটা সাবসেকশন হচ্ছে কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গল। এবং আমাদের এই সিরিজে কালচারাল অ্যাসপেক্ট অফ বেঙ্গলসের মধ্যে আমরা বেঙ্গল স্কুল অফ আর্ট এর ইন্ট্রোডাকশন এবং তার 3টে প্রমিনেন্ট আর্টিস্ট অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল বসু এবং গগনেন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমাদের প্রিভিয়াস দুটো লেকচারে ডিসকাশন করেছি। যদি আপনারা প্রিভিয়াস লেকচার না দেখে থাকেন তাহলে আমি ওপরে আই বাটনে প্রিভিয়াস লেকচার ইন্ট্রোডাক্টরি লেকচারটার লিঙ্ক দিয়ে দেবো। ওইখানে গিয়ে আপনারা আগে প্রিভিয়াস লেকচারটা দেখে আসুন। কারণ কি, বেঙ্গল স্কুল অফ আর্টের কি কি ফিচার্স রয়েছে এবং সেই কি ফিচার্সগুলো কেন বেঙ্গল স্কুল অফ আর্টের জন্য ইম্পর্টেন্ট, এবং হাউ ডিড দ্য বেঙ্গল স্কুল অফ আর্ট এমার্জ অ্যাজ আ ডিফারেন্ট মুভমেন্ট, আর্ট মুভমেন্ট অল টুগেদার, আলাদা করে ডিফারেন্ট মুভমেন্ট কেন হলো, সেই অ্যাসপেক্টগুলো বুঝতে গেলে আপনাকে প্রথমে ওই লেকচারটা দেখা আবশ্যিক। এবং ওয়েস্টার্ন যে স্টাইল অফ পেন্টিং ছিল, সেই ওয়েস্টার্ন স্টাইল অফ পেন্টিং এর কি কি ফিচার্স ছিল সেগুলো আপনাদের বোঝাটা খুব দরকার। এবং ওই বেঙ্গল স্কুল অফ আর্ট কিভাবে ওই কি ফিচার্সগুলো থেকে ডিভিয়েট করে এবং কিভাবে আমাদের যে অলরেডি স্ট্যাবলিশ ফোক আর্ট আছে বা ট্র্যাডিশনাল আমাদের কালচারগুলোকে কিভাবে নিজের করে নেয়, সেই জিনিসগুলো বুঝতে গেলে আপনাকে ফার্স্ট লেকচারটা দেখতে হবে। এখানে আমরা মেনলি ডিফারেন্ট আর্টিস্ট অ্যান্ড তাদের আর্টের কি ফিচার্স নিয়ে ডিসকাশন করব। ওকে, তো রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা সবাই অ্যাজ এ লিটারারি ফিগার চিনি, কিন্তু উনি 60 ঊর্ধ্ব বয়সে, মানে আফটার 60 ইয়ার্স, মোস্ট প্রবাবলি 63 ইয়ার্স, 63 ইয়ার্সের এজের গিয়ে উনি কি করেছিলেন, পেন্টিংস বানানো শুরু করেছিলেন। এবং অবাক হবেন, 2500-এর কাছাকাছি পেন্টিং উনি বানিয়ে ফেলেছিলেন। ঠিক আছে, তো এটা যে থ্রু আউট লাইফ পেন্টার থাকে তারাও অনেক সময় সম্ভব হয় না, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এরকমই ব্যক্তিত্ব ছিলেন যে যেমন কোয়ালিটিতে করেছেন তেমনি ভলিউমে করেছেন। তো মোস্টলি বেঙ্গল স্কুল অফ আর্টের প্রমিনেন্ট যিনি আর্টিস্ট ছিলেন তিনি ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, কিন্তু রবীন্দ্রনাথও লাস্টের দিকে আর্টিস্ট্রি মানে পেন্টিং এর দিকে ঢুকেছিলেন। তো রবীন্দ্রনাথের যে পেন্টিং সেটার স্টাইলটা কিরকম, রবীন্দ্রনাথকে কোনো বাঁধা ছকের মধ্যে ফেলার মতো ব্যক্তিত্ব উনি নন। মানে যেমন আমরা বেঙ্গল স্কুল অফ আর্টের কিছু কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, আমি আরেকবার বলে দিই যদি কেউ আগের লেকচারটা না দেখে থাকেন তাদের জন্য। যেমন একটা হচ্ছে ওয়াশ টেকনিক থাকবে, ওয়াটার কালারের ইউজ থাকবে, ওয়েস্টার্ন যে পার্সপেক্টিভ বা একাডেমিক রিয়েলিজম সেটা থেকে ডিভিয়েশন থাকবে, ফোক আর্ট বা একটা ওয়ান কাইন্ড অফ আ রিভাইভালিস্ট মুভমেন্ট ছিল এটা। ঠিক আছে, স্বদেশী অ্যান্ড ন্যাশনালিজমের প্রচন্ড বেশি ইনফ্লুয়েন্স ছিল। ঠিক আছে, ইনফ্যাক্ট দুটো প্যারালালি চলছিল, দেশের স্বাধীনতা এবং আর্ট মুভমেন্টের ইন্ডিপেন্ডেন্স, এই দুটোই প্যারালালি চলছিল। তো এই ফিচার্সগুলো রয়েছে যেটা মোরারলেস সমস্ত আর্টিস্টের মধ্যে দেখা যাবে, এক্সেপ্ট কিছু কিছু আর্টিস্টের নিজের যে ইউনিক ফিচার্স রয়েছে সেটা তো থাকবেই। রবীন্দ্রনাথের ক্ষেত্রে এই গণ্ডিতে বা এই বক্সের মধ্যে ওনাকে ফেলা যায় না। এই বক্সের মধ্যে ফেলা যায় না এই কারণেই বলছি, কারণ রবীন্দ্রনাথের স্টাইলের মধ্যে একটা আলাদা স্পন্টেনিটি ছিল। যেমন যদি ওনার ফিচার্সগুলো বলতে হয় আমাকে, ওনার যে স্টাইলের কি ফিচার্স কি, তার মধ্যে একটা হচ্ছে স্পন্টেনিটি অ্যান্ড ইনটিউশন। উনি যেটা ভাবতেন, এই ওনার কাছে আর্ট পেন্টিং ওয়াজ আনাদার ফর্ম অফ এক্সপ্রেসিং হিজ লিটারারি ওয়ার্ক। ওনার সাহিত্যটাকেই আর এক্সপ্রেস করার একটা আলাদা ওয়ে, ওনার সাহিত্যের ছাপ অনেকটা ওনার পেন্টিং এর মধ্যেও পড়তো। ঠিক আছে, তো ওনার একটা ক্রাইটেরিয়া কি ছিল বা একটা ইউনিক ফিচার কি ছিল, স্পন্টেনিটি অ্যান্ড ইনটিউশন। ঠিক আছে, মানে উনি যা ভাবছেন, যা আসছে, যেরকম ফ্লো আসছে সেই অনুযায়ী করতেন, অ্যালাউইং হিজ সাবকনসিয়াস টু গাইড হিজ হ্যান্ড। মানে কোনো যে প্র্যাকটিস করে, মানে কোনো রুলস ফলো করে বা প্র্যাকটিসের থেকে এরকম হচ্ছে তা নয়, জাস্ট সাবকনসিয়াসে ওনার যা মনে হলো সেইভাবে আঁকা শুরু করে দিতেন। অনেক সময় হি ফেমাসলি সেড, উনি বলেওছিলেন যে টু গিভ পারমানেন্স টু দ্য রিদম অফ মাই মুড, মানে আমার যেমন মনে হচ্ছে, আমার যে
ভিতরে যা চলছে সেটাকে আমি আমার অভিব্যক্তিগুলোকে একটা স্থায়ী রূপ দেওয়ার জন্য আমি পেন্টিং করি। তারপরে আরেকটা কি ফিচার কি ছিল, কিছু রিদমস অ্যান্ড লাইন আর জেস্চার। ঠিক আছে, মানে আমি পেন্টিং গুলো দেখালে আপনারা একটু বেটার বুঝতে পারবেন যে কিছু মুভমেন্ট, কিছু রিদম, সেগুলো ওনার পেন্টিং এ ক্রুশিয়াল ছিল। বা কোনো সময় একটা সিঙ্গেল লাইন দিয়ে অ্যাবস্ট্রাক্ট অনেক ড্রয়িং করে দিতেন, ঠিক আছে, যেরকম ফ্লোতে আসতো সেরকম ভাবে। আর অনেক সময় কি হতো, যে পেন্টিং এর ফর্ম থাকতো অনেক সময় বোল্ড অ্যান্ড আনকনভেনশনাল, মানে ঠিক সেমি অ্যাবস্ট্রাক্ট বলতে পারেন, ঠিক আছে, সেটাকে অনেকটা সেমি অ্যাবস্ট্রাক্ট বলতে পারেন। কখনো কখনো এরকম হয়ে যেত পিকচারগুলো গ্রোটেস্ক থাকতো, মানে এটা হয়তো রিয়েল ফেসের সঙ্গে মিলছে না, ইমাজিনেটিভ, একটু ডিস্টর্টেড, এরকম ফিচার ওনার পেন্টিং এ দেখা যেত। এই যে সেমি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ডিস্টর্টেড, ঠিক আছে। বেসিক্যালি কোনো কনভেনশনাল, যেমন আমরা লিওনার্দোর মোনালিসাকে বলি, মোনালিসাটাকে বলা হয় যে খুব বিউটি আছে পিকচারটার মধ্যে। রবীন্দ্রনাথ ওই রকম কনভেনশনাল সেট প্যারামিটার্স অফ বিউটি, যে চোখ এরকম হতে হবে, নাক এরকম হতে হবে, সেইগুলো ওনার পেন্টিং এ ফলো করতেন না, ঠিক আছে, অনেকটা আনকনভেনশনাল ওয়েতে করতেন। অ্যান্ড হিজ ইউজ অফ কালার ফর ইমোশনাল ইম্প্যাক্ট, উনি কালার দিয়ে ইমোশনাল ইম্প্যাক্ট বোঝাতেন। যেমন ওনার কয়েকটা পিকচার আছে, যে ল্যান্ডস্কেপের যে পিকচারগুলো আছে সেইগুলোতে মেঘের কালার হলদেটে বা ইন্ডিগোর কালার, ঠিক আছে, ইয়েলোইশ অর ইন্ডিগো কালার ফর ক্লাউড, এইগুলোর জন্য দিতেন। এইগুলো দিয়ে একটা সেন্স অফ টার্ময়েল, সেন্স অফ স্ট্রম, এইগুলো উনি বোঝাতে পারতেন। তো বিভিন্ন রং দিয়ে উনি ইমোশন কনভে করতেন। আরেকটা ফিচার কি আছে ওনার, অনেকটা ছবিগুলো ড্রিম লাইক হতো, মানে ইমেজারি, মানে বোঝা যায় যে একটা কল্পনাপ্রবণ মানুষ তার ইমাজিনেশনে যেটা দেখেছে সেটাকে ব্যক্ত করেছে। অবভিয়াসলি ওনার কোনো ফর্মাল ট্রেনিং ছিল না, ঠিক আছে। এই ফর্মাল ট্রেনিং না থাকার এটা একটা উপকারিতা ওনার কি হয়েছে, যে উনি নিজের এক্সপ্রেশনটাকে খুব ইজি ওয়েতে এক্সপ্রেস করতে পারেন, যেমন মনে হচ্ছে অ্যাজ ইট ইজ প্রকাশ করতে পারেন। অনেক সময় ট্রেন্ড হয়ে গেলে, যা ট্রেন্ড হয়ে যায় না, তখন সে নিজের ইচ্ছা মতো ফ্লো নিতে পারে না, কারণ তার মাসল মেমোরি ডেভেলপ হয়ে যায়, সে সেইভাবেই করে। ইনফ্যাক্ট এই কনটেক্সটে যদি বলি, আপনারা সবাই জানেন যে আইনস্টাইনের সঙ্গে রবীন্দ্রনাথের একবার দেখা হয়েছিল, এবং উনি এরকম বলা হয় নাকি উনি রিলেটিভিটিটাকে কবিতার আকারে রবীন্দ্রনাথ আইনস্টাইনকে শুনিয়েছিলেন। তো আইনস্টাইন আর রবীন্দ্রনাথের মধ্যে একটা সিমিলারিটি আছে। আইনস্টাইনও মনে করতেন যে উনি যদি কনভেনশনাল ওয়েতে স্কুলে বা এইসবে একাডেমিক্যালি ওইভাবে যদি ট্রেন্ড হতেন, মানে ইউনিভার্সিটিসগুলো থেকে যদি উনি ওনার নলেজ ড্র করতেন, তাহলে উনি যে আনকনভেনশনাল ওয়েতে চিন্তা ভাবনা করতে পেরেছিলেন এবং যে সাইন্টিফিক কন্ট্রিবিউশন করতে পারেন সেটা করতে পারতেন না। তো সিমিলারলি রবীন্দ্রনাথও তাই, উনি যদি এইসব বিষয়ে ট্রেন্ড হতেন না, তাহলে ওনার যে স্পন্টেনিটি, যে অরিজিনালিটিটা আছে ওনার ক্রাফটে, সেটা আসতো না। যেটা আমি আগেই বলেছি, কানেকশন টু হিজ লিটারারি সেন্সিবিলিটি, উনি যেটা লিখতেন, যেভাবে যেভাবে ইমাজিন করতেন অ্যাজ আ রাইটার, সেটাকে উনি পেন্টিং এর মধ্যেও এক্সপ্লোর করতেন। আর উনি হিউম্যান সাইকিকে খুব পেন্টিং এর থ্রু এক্সপ্লোর করেছেন, ঠিক আছে। যেমন হচ্ছে কিছু কিছু ছবিতে একটা সলিটারি ফিগার থাকবে, মানে একাকিত্বে রয়েছে, ইন্ট্রোস্পেক্টিভ মুডে রয়েছে, ঠিক আছে, এরকম ফিগার্স ওনার পেন্টিং এ দেখা যায়। তাহলে ওনার পেন্টিং এর কি সিগনিফিকেন্স কি আছে, হিস্টোরিক্যাল, আপনি এটাকে যদি আমি স্বাধীনতা সংগ্রামের সঙ্গে দেখি, তাহলে কি হচ্ছে, এই দিকে স্বাধীনতা সংগ্রাম আলাদাভাবে চলছে, এই দিকে এই লিটারারি মুভমেন্টগুলো যেভাবে চলছে, এর মধ্যে ওনার খুব বড় অবদান রয়েছে। এক, যে উনি যে ইনার টার্ময়েল, মানে ভিতরে আন্তরিক যে দ্বন্দ্বগুলো একটা মানুষের মধ্যে চলে, সেইগুলো ওনার পেন্টিং এর থ্রু দেখিয়ে দিতে পারতেন। বিভিন্ন অ্যালেগোরিক্যাল ওয়ার্ক করতেন। বেঙ্গল স্কুলে ওনার অনেক অ্যালিগরিক্যাল মানে হচ্ছে ব্যঙ্গাত্মক বলতে পারেন, ঠিক আছে, ব্যঙ্গাত্মক কাজগুলো করতেন, মানে রূপকের আড়ালে ব্যঙ্গ বুঝিয়ে এইভাবে কাজগুলো করা। সরো অ্যান্ড ইন্ট্রোস্পেকশন, এই ইমোশনগুলো খুব ভালো ফুটিয়ে তুলতে পারতেন। যত রকমের আর্টিস্টিক বাউন্ডারিজ আছে, যে সেগুলো থেকে ভেঙে বেরিয়েছিলেন। যেমন কোনো সেট রুল নেই যে আমি ওয়াটার কালার ইউজ করছি মানে আমি এইভাবে করবো, ব্রাশ স্ট্রোক দিয়ে করবো বা এটা করবো, তা নয়। কখনো কখনো আঙুল দিয়েও করে দিতেন, পেন্সিল বা কিছু অন্য কিছু দিয়ে, ঠিক আছে, মানে র্যাগ, মানে বস্তা, এরকম জিনিস দিয়েও বোল্ড কালার ইউজ করলেন। কখনো আবার ডিসকর্ডেন্ট কালার, মানে কালারগুলো হয়তো
সম্পূর্ণ আলাদা আলাদা রকমের, দুটো কালার সঙ্গে যাচ্ছে না, কিন্তু ওটাকে নর্মাল সেন্সে কোনো আর্টিস্ট বলবে যে এই দুটো কালার একসঙ্গে দিলে ছবি ফুটবে না, কিন্তু উনি সেই দুটো দিয়েই অসাধারণ ছবি বানিয়ে দিতেন। তো এরকম একটা ব্রেকিং ফ্রি, মানে রুলস থেকে বাইরে বেরিয়ে কাজ করা, এই জিনিসটা ওনার পেন্টিং এর মধ্যে হয়েছিল। রবীন্দ্রনাথের আর একটা ফিচার হচ্ছে হি প্রেফার্ড ইউনিভার্সালিজম ওভার ন্যাশনালিজম ইন আর্ট। উনি মনে করতেন আর্ট ইজ ফর দি এন্টায়ার ওয়ার্ল্ড, তো ইন্টারন্যাশনাল অনেক অ্যাসপেক্ট উনি ওর মধ্যে আনতেন, ঠিক আছে। ইনফ্যাক্ট ইন দ্য লেটার পেন্টিংস হি অলসো চেঞ্জড হিজ ভিউ, বা আপনি বলতে পারেন হি ক্রাফটেড হিজ ওন পাথ অ্যাওয়ে ফ্রম দি বেঙ্গল স্কুল অফ আর্ট, ঠিক আছে। ইনফ্যাক্ট পরের দিকের অনেক আর্টিস্ট, আমরা যেটা সুনীল দাস বলুন, বা আপনি বলতে পারেন রামকিঙ্কর বেইজ, এদের মধ্যেও দেখবো যে বেঙ্গল স্কুল অফ আর্টের যে ট্র্যাডিশনটা সেটার মধ্যে থেকে এরা গ্রো করেছে, কিন্তু পরে পরে এরা নিজেদের আলাদা স্টাইল করেছে, এবং সেখানে ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সেস গুলোকে ওরা সেইভাবেই স্বাগত জানিয়েছে। কানেকশন টু হিজ লিটারি ওয়ার্ক, এটা তো ডেফিনেটলি ওনার কাজে আসবেই। এই যে এগুলো কিছু পেন্টিং আছে। ফ্যান্টাস্টিক বার্ড, ফ্যান্টাস্টিক অ্যানিমাল সিরিজের উনি অনেকগুলো পেন্টিং করেছিলেন, যেখানে উনি অ্যানিমালস গুলোকে নিজেই আলাদা একটা ইমাজিনেটিভ রূপ দিয়ে বা ইমাজিনারি ওয়েতে করতেন, ঠিক আছে। তার মধ্যে একটা যে পিকচারটা এখানে দেওয়া আছে দ্যাট ইজ ফ্যান্টাস্টিক বার্ড। এখানে দেখুন একটা ইমাজিনারি পেন্টিং, একটুখানি গ্রোটেস্ক, মানে যেরকম আমরা পাখি দেখে অভ্যস্ত সেরকম নয়, একটা আলাদাই ফর্মে উনি করেছিলেন, ঠিক আছে। আর দেখুন কন্ট্রাস্টিং কালার্স আছে, ইন্টেন্স লাইনগুলো ইন্টেন্স কন্ট্রাস্টিং কালার্স, ঠিক আছে। আর অ্যাটলিস্ট ইট ডিফাইজ রিয়েলিস্টিক ডেপিকশন, এটা মানে রিয়েলিস্টিক ডেপিকশন তো নয়, রিয়েলিস্টিক ডেপিকশন থেকে ডিভিয়েট করছে। সিগনিফিকেন্স কি? সিগনিফিকেন্স এটাই যে ট্র্যাডিশনাল আর্ট থেকে উনি ডিপার্চার করেছে। ইনফ্যাক্ট হিজ ডিপার্চার ওয়াজ বোথ ফ্রম দি বেঙ্গল স্কুল অফ আর্ট অ্যান্ড ফ্রম দি ওয়েস্টার্ন পার্সপেক্টিভ, মানে বেঙ্গল স্কুল অফ আর্টের রুলস থেকেও কিছুটা ডিপার্চার আছে, ওয়েস্টার্ন স্কুল থেকেও ডিপার্চার আছে, আবার দুটোর কিছু কিছু এলিমেন্টসও আছে, যেমন এখানে বলতে পারেন ওয়েস্টার্নের অ্যাবস্ট্রাক্টিজম রয়েছে, বা ইন্ডিয়া বেঙ্গল স্কুলের যে লেস কালার প্যালেট সেটা আপনি এর মধ্যে পাচ্ছেন, ঠিক আছে। তো ডিভিয়েশন এবং দুটোকে অ্যাসিমিলেট করা, দুটোই উনি করতেন, মানে হি ওয়াজ আ ফ্রি থিঙ্কার। সেইভাবেই সেই জিনিসটা বারবার যেটা আমি বলছি, মানে ইমফ্যাসিস করছি, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের মধ্যে, সেটা হচ্ছে হি ওয়াজ আ ফ্রি থিঙ্কার অ্যান্ড হিজ বডি অফ ওয়ার্ক রিফ্লেক্টস দ্যাট, বি ইট লিটারারি ওয়ার্ক অর পেন্টিং। হেড অ্যান্ড ফেস সিরিজের মধ্যে বিভিন্ন রকমের পোর্ট্রেট উনি করেছিলেন, ঠিক আছে। এখানে দেখুন, এখানে আপনি দেখবেন কালারের অনেক ডমিনেন্স আছে, এই যেমন এই পিকচারটা দেখুন, কালারের বিভিন্ন ডমিনেন্স আছে, এবং এই যে ফেশিয়াল এক্সপ্রেশনটা, এগুলো আপনি বলতে পারেন নট লাইক দ্য ওয়ান্স উই সি, মানে যে বিউটিফিকেশন আমরা পিকচারে দেখে থাকি সেই রকম কিন্তু নয়, ঠিক আছে। লাইন্স আর বোল্ড অ্যান্ড অফেন ডিস্টর্টেড, আইস গুলো দেখুন ডিপ অ্যান্ড এক্সপ্রেসিভ, আইস যদি আপনি খেয়াল করে থাকেন দিজ আর ডিপ অ্যান্ড এক্সপ্রেসিভ, ঠিক আছে। তো এইটা ওনার, ইনফ্যাক্ট এই পিকচারে দেখুন আপনি আইজ আর এক্সপ্রেসিভ, কিন্তু ফেশিয়াল স্ট্রাকচার হয় ইলংগেটেড হতে পারে বা একটু ওভ্যালিটি আসছে, কিন্তু এক্স্যাক্টলি যেরকম আমরা রিয়েলিস্টিক দেখি সেরকম কিন্তু নয়। সিগনিফিকেন্স অল একই সিগনিফিকেন্স, মানে মানুষের সরো, ইন্ট্রোস্পেকশন, এই যে ইমোশনগুলোকে ফুটিয়ে তোলা, ঠিক আছে। এগুলোকে এবার এখানে একটা বড় প্রশ্ন আসছে যে ঠিক আছে লিটারারি ওয়ার্ক এগুলো ডিভিয়েশন করেছেন, যা আনকনভেনশনাল ওয়েতে গেছেন, ঠিক আছে, হাউ ইজ ইট রিলেটেড টু ন্যাশনালিজম অর হাউ ডিড ইট ইনফ্লুয়েন্স দি ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ দ্যাট টাইম? তো সেটা কিভাবে করেছে দেখুন, যখন একটা আর্টিস্ট কোনো আর্ট ড্র করে, তার আর্টের মধ্যে সেই সময়কার মানে সমকালীন যে সমাজে যা চলছে সেটার একটা রিফ্লেকশন থাকেই, তার নিজের ইমাজিনেশনে সেটা থাকে, কারণ তার লাইফে সেটার ইম্প্যাক্ট পড়ছে, এবং তার আর্টের মধ্যে সেটা ইমফেসিস হয়, এবং তার আর্ট থেকে যেটা বেরোলো সেইটা আবার সোসাইটিতে ইনফ্লুয়েন্স ফেলে। তো যেটা বললাম যে এইখানে যেমন দুটো ইন্ডিপেন্ডেন্স জিনিস চলছে, একটা হচ্ছে কান্ট্রি ইজ ফাইটিং টু গেট আ পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স অর সভারেন্টি চাইছে, এখানে সভারেন্টি চাইছে। সেম ওয়েতে রবীন্দ্রনাথ কি করছেন, হিজ পেন্টিং ইজ ব্রেকিং অ্যাওয়ে ফ্রম দি শ্যাকলস অফ ওল্ড ট্র্যাডিশনস অ্যান্ড রুলস,
ঠিক আছে, সেগুলো থেকে শ্যাকল থেকে ভেঙে বেরোয়। তা এটাকে আপনি সিম্বলিক্যালি এইভাবে নিতে পারেন যে যেমনভাবে দেশটা স্বাধীনতার দিকে এগোচ্ছে এবং সভরেনিটি পাওয়ার দিকে যেতে চাইছে, কলোনিয়াল রুল থেকে বেরোতে চাইছে, সেম ওয়েতে ওনার পাশাপাশি ওনার আর্টটাও কি হচ্ছে, ওই যে বোথ বেঙ্গল স্কুল অ্যান্ড ওয়েস্টার্ন এই যে রুলসের ডমিনেন্স রয়েছে সেইখান থেকে ইন্ডিপেন্ডেন্স খোঁজার দিকে যাচ্ছে। তো এইভাবে আপনি এটার একটা ডিরেক্ট না হলে ইনডাইরেক্ট ইনফ্লুয়েন্স রয়েছে। এই যে ল্যান্ডস্কেপের যে জিনিসটা বললাম, দেখুন এখানেও দেখুন একটা ফিচার থাকবে কি, একটা সিলহটে থাকবে, মানে কিছু এলিমেন্ট থাকবে যেটা সেন্টার স্টেজ নিয়ে নেবে, ঠিক আছে, বা সেন্ট্রাল ক্যারেক্টার নিয়ে নেবে। আর পিছনের দিকে দেখুন একটু গ্রিনিশ ইয়েলোইশ এই ধরনের কালারে ক্লাউডগুলোকে একটা স্টর্মি ফিল দেওয়া হয়েছে। আর বাকি যে ল্যান্ডস্কেপটা এখানেও দেখবেন একটা কন্ট্রাস্টিং কালার প্যালেটস ইউজ করা হয়েছে, ঠিক আছে। সিগনিফিকেন্স কি, অফন সোর্স অফ সোলেস অ্যান্ড ইন্সপিরেশন, নেচার থেকে উনি অনেক কিছু ইন্সপায়ার হতেন, ওনার পোয়েট্রি এগুলো। ল্যান্ডস্কেপ পেন্টিং উনি কি করতেন, একটা ড্রামেটিক এফেক্ট, এখানে দেখুন আপনি একটা ড্রামেটিক এফেক্ট মনে হতে পারে একটু হাওয়া বইছে, ঝড় হচ্ছে, এরকম এই যে ড্রামেটিক এফেক্ট উনি আনতেন, ঠিক আছে। অ্যান্ড আনসেটলিং অ্যাটমসফিয়ার, এটা যেটা আমি বললাম যে ইট ক্যান বি আ মেটাফরিক্যাল রিপ্রেজেন্টেশন অফ টার্বিউলেন্ট পলিটিক্যাল ক্লাইমেট, আনসার্টেন ফিউচার অফ আ নেশন স্ট্রাগলিং ফর ইন্ডিপেন্ডেন্স, যেটা আমি বললাম যে ডিরেক্টলি নয় বাট মেটাফরিক্যালি এটাই ডিনোট করতেন যে একটা কান্ট্রি যেমন শ্যাকলসে রয়েছে সেটা যেমন বেরোতে চাইছে, তেমনি একটা অ্যাজ আ আর্টিস্ট উনি ওনার আর্টের থ্রু ভেঙে বেরোতে চাইছেন, ঠিক আছে। দ্য পাওয়ারফুল আনটেম্পড ফোর্সেস অফ নেচার depicted might also symbolize the inherent strength and resilience of Indian people to face the oppression. এছাড়া উনি ডুডলিং, এখন যে অনেক ডুডল চলে, এটা রবীন্দ্রনাথ অনেক আগেই করতেন, ঠিক আছে। ডুডল আর্টেও এনেছিলেন, এটা অনেকটা কিউবিজম বা অ্যাবস্ট্রাক্টিজমের একটা অ্যাবস্ট্রাক্ট ড্রয়িং এর একটা ফর্ম বলতে পারেন, ঠিক আছে। বিভিন্ন ফ্রি ফ্লোয়িং লাইন্স দিয়ে, রিদমিক লাইন্স দিয়ে উনি এরকম আর্ট করতেন। তো ওনার কি ইনফ্লুয়েন্স রয়েছে ফ্রিডম স্ট্রাগলে, প্রথম কথা আর্টিস্টিক ইন্ডিপেন্ডেন্স ড্র করেছিলেন, ঠিক আছে, যেটা হচ্ছে ক্যান বি কনভেড অ্যাজ, যেমন পলিটিক্যাল স্ফিয়ারে আমরা সেলফ ডিটারমিনেশন চাইছি, সেলফ রুল চাইছি, সেম ওয়েতে উনি আর্টিস্টিক ওয়ার্ল্ডে সেটা চাইছিলেন। তারপরে উনি সবসময় কি মনে করতেন, যেটা আমি বললাম যে ইউনিভার্সালিস্টিক থিঙ্কিং ছিল না, উনি মনে করতেন যে এই যে আর্ট রয়েছে ইট ইজ ফর আ গ্লোবাল, মানে অনেকটা কসমোপলিটান ভিউ ছিল, এক কথায় যদি বলি আমরা বলতে পারি কসমোপলিটান ভিউ, ব্রেকিং ফ্রি ফ্রম কনভেনশন, এমব্রেসিং মডার্নিটি অন হিজ ওন টার্মস, ঠিক আছে, নিজের ইচ্ছা মতোই উনি মডার্নিটিকে অ্যাডপ্ট করেছিলেন। তাহলে আশা করি রবীন্দ্রনাথের পেন্টিং এর স্টাইল সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে, এবং যদি আরও কিছু ক্ল্যারিফিকেশন লাগে বা যদি আপনারা মনে করেন যে আরও ইনফরমেশন আপনাদের দরকার, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কমেন্টের আমি অবশ্যই রিপ্লাই দেবো, এবং যদি আপনাদের মনে হয় যে স্পেসিফিক কিছু পেন্টিংস বা কিছুর ওপরে আপনাদের আলাদা করে ভিডিও দরকার ডিটেলড, সেটাও আমি করব, আপনারা যদি কমেন্ট সেকশনে জানান। বেঙ্গল স্কুল অফ আর্টের আরেকজন প্রমিনেন্ট যিনি আর্টিস্ট ছিলেন তিনি হলেন যামিনী রয়। যামিনী রয় 1887 থেকে 1972 ওনার জীবনকাল। উনি বেঙ্গল স্কুল অফ আর্টের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ফিগার অ্যান্ড ফোক আর্টটাকে খুব ভালোভাবে ইনফিউজ করেছিলেন, ঠিক আছে। যামিনী রয়ের ট্রেনিং কিন্তু বলতে পারেন গভর্নমেন্ট স্কুল অফ আর্ট ক্যালকাটাতে হয়েছিল, বাট হি রিজেক্টেড দি ওয়েস্টার্ন অ্যাকাডেমিক রিয়েলিজম, ঠিক আছে, ওয়েস্টার্ন অ্যাকাডেমিক রিয়েলিজমকে উনি রিজেক্ট করেন, এবং শান্তিনিকেতনের আশেপাশে যখন আসেন উনি বিশেষ করে সাঁওতাল ট্র্যাডিশন থেকে, ট্রাইবাল ট্র্যাডিশনস থেকে উনি খুব ইনফ্লুয়েন্সড হয়েছিলেন, এবং সেই জিনিসগুলোকে উনি ইনকর্পোরেট করেছিলেন। একটা সাঁওতাল আর্ট আর একটা কালীঘাট পট, এই দুটো জিনিস ওনার আর্টকে খুব বেশি ইনফ্লুয়েন্স করে, এবং সেটার রিফ্লেকশন ওনার আর্টে খুব ভালোভাবে পাওয়া যায়। রিভাইভাল অফ অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ ফোক আর্ট, একটা কি যেটা আমি বললাম এক্ষুনি যে কালীঘাট পট এবং সান্থাল ট্রাইবাল কমিউনিটির যে আর্ট, এই জিনিসগুলো ওনাকে খুব বেশি ইম্প্যাক্ট ফেলেছিল, ইন্সপায়ার করেছিল, ওই জন্য ওনার আর্টের মধ্যে এটা রিফ্লেকশন খুব ভালোভাবে পাওয়া যায়। অ্যান্ড ডেমোক্রেটাইজেশন অফ আর্ট,
যামিনী রয় কি করেছিলেন, যেহেতু উনি কমন যে পিপল ফোকরা যে আর্ট ইউজ করে সেই আর্টটাকে উনি অ্যাডপ্ট করেছিলেন, সো ইট ওয়াজ ইজি টু রিপ্রোডিউস, ঠিক আছে। ওই আর্টটা বলতে পারেন আপনি যামিনী রায় এমন ব্যক্তি ছিলেন যে আর্টটাকে হি মেড আর্ট ফর দি কমন পিপল, নট অনলি ফর দি এলিটিস্ট, মানে আর্ট ইজ এন এলিটিস্ট অ্যাফেয়ার, এটাকে সরিয়ে উনি কমন ফোকের জন্য আর্টটাকে ডেমোক্রেটাইজ করে দিয়েছিলেন। আর একটা ইউনিক ইন্ডিয়ান স্টাইল উনি ডেভেলপ করেন, উইচ ওয়াজ অল্টারনেটিভ টু বোথ ওয়েস্টার্ন অ্যাকাডেমিজম অ্যান্ড লিরিক্যাল, মানে বেঙ্গল স্কুল অফ আর্টের যে লিরিক্যাল স্টাইল আছে সেটা, এবং ওয়েস্টার্ন আর্ট থেকে দুটো থেকে একটুখানি ডিভিয়েটেড ওনার একটা নিজস্ব ইউনিক স্টাইল তৈরি হয়েছিল। আচ্ছা, ফিচার্স কি? মোস্ট ইম্পর্টেন্ট ইজ ইমব্রেসিং দি ফোক আর্টটাকে উনি ইমব্রেস করেছিলেন, এটা খুব ইম্পর্টেন্ট। সিম্পলিফিকেশন অফ ফর্ম, ওনার পেন্টিং গুলোতে দেখবেন আপনার ফর্মটা সিম্পলিফাইড, মানে যদি ফেস আঁকেন তাহলে এরকম গোল একটা রাউন্ডেড শেপ দিয়ে দেবেন, ঠিক আছে, আলমন্ড শেপের এরকম চোখ হবে, নাকের জন্য একটা বানিয়ে দিলেন হয়তো, আর একটা মুখ বানিয়ে দিলেন, মানে সিম্পলিফিকেশন, মানে ওভারটলি ফেসিয়াল মাসালগুলোকে দেখানো, এই জিনিসগুলো থাকতো না। ইনফ্যাক্ট ইমোশনসও খুব বেশি যে ওনার ফটো থেকে এক্সপ্রেস করছে বা পেন্টিং এর ফেসিয়াল এক্সপ্রেশন থেকে প্রচুর বেশি ইমোশন বোঝা যাচ্ছে এরকম নয়, কিন্তু ওনার আর্টের মধ্যে যে ইমোশনটা আসতো ফ্রম দি রিলেশনশিপ অফ দি ক্যারেক্টার, যেমন মাদার অ্যান্ড চাইল্ড সিরিজ যদি দেখেন আপনি, আমি একটু পরে দেখাবো, মাদার অ্যান্ড চাইল্ড সিরিজে মা এবং বাচ্চা তার কোলে আছে, এই সিম্পল ভাবে আঁকা, কিন্তু ওই ইমোশনটা উনি আলাদাভাবে বোঝাতেন, মানে ওই ক্যারেক্টারগুলো যেটা উনি পেন্ট করেছেন তার দেখে বোঝা যেত, তাদের বডি স্ট্রাকচার বা তাদের ফেসিয়াল থেকে কিন্তু সেরকমভাবে বোঝা যেত না। এবং আর উনি যে পেন্টিংগুলো আঁকতেন তাদের খুব সিম্পলিফাইড লাইন্স থাকতো, খুবই সিম্পলিফাইড লাইন্স থাকতো। আর বোল্ড অ্যান্ড ফ্ল্যাট কালার ইউজ করতেন, ঠিক আছে। কালার প্যালেট ইউজ টু বি আর্দি অ্যান্ড ভাইব্রেন্ট কালার্স, ঠিক আছে, ইন ফ্ল্যাট অ্যান্ড আনমডুলেটেড এরিয়াজ, মানে খুব বেশি যে ওনার সারফেস তার উপরে খুব বেশি মডুলেশন ওসব থাকতো না, ফ্ল্যাট অ্যান্ড বোল্ড কালারই ইউজ করতেন। আর ন্যাচারাল পিগমেন্ট ইউজ করতেন, অবভিয়াসলি ফোক আর্ট থেকে যদি ইন্সপিরেশন থাকে তাহলে ডেফিনেটলি ন্যাচারাল কালার্সের উপরে ওনার এটা ফোকাস থাকবেই। স্ট্রং আউটলাইন থাকতো, যে ফিগারগুলো ড্র করা হতো অনেক সময় ব্ল্যাক দিয়ে বা ইয়ে দিয়ে স্ট্রং আউটলাইন দিয়ে ফিগার ড্র করা থাকতো, মানে কন্ট্যুরগুলো। একটা লিমিটেড পার্সপেক্টিভ অ্যান্ড ডেপথ, খুব বেশি যেটা আমি বললাম যে লিনিয়ার পার্সপেক্টিভ এইগুলো ওনার আর্টে উনি রাখতেন না, ঠিক আছে। থিমেটিক ফোকাস মেনলি রুরাল লাইফের ওপরে হতো, না হলে মাইথোলজির ওপরে হতো। আর কিছু মোটিভস থাকতো যেগুলো রিপিটেটিভ হতো, ফর এক্সাম্পল চোখগুলো ওই আলমন্ড শেপের চোখ, রাউন্ডেড ফেস, এই জিনিসগুলো রিপিট হতো, এই মোটিভগুলো ওনার সমস্ত ড্রয়িংয়েই বা সমস্ত পেন্টিংয়েই রিফ্লেক্ট হয়েছে। রিজেকশন অফ সেন্টিমেন্টালিটি, যেটা আমি বললাম যে পিকচার খুব ওভারটলি সেন্টিমেন্টালিস্ট হতো না, মানে সেন্টিমেন্টালিটি খুব বেশি ওভারটলি বোঝা যেত না, কিন্তু ওই রিলেশনশিপের ইমোশনস গুলো ওর থ্রুই পিকচারের মধ্যে বিভিন্ন ক্যারেক্টার রিলেশনশিপের থ্রু কনভে হতো, ঠিক আছে। এতে কি হলো, এতে ওনার পেন্টিং এর মধ্যে একটা অবজেক্টিভিটি এসে গেল, ঠিক আছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আর্ট ওয়াজ অ্যাক্সেসিবল টু দি পিপল। এবার দেখুন এই মাদার চাইল্ড সিরিজে দেখুন, আপনি দেখছেন চোখগুলো কিরকম বাদামের মতো শেপ করে করা আছে, এবং দেখুন বোল্ড কন্ট্যুর, যেটা আমি বলছিলাম সেই বোল্ড কন্ট্যুর আপনি দেখতে পাচ্ছেন, বোল্ড লাইনস ইউজ করা হয়েছে। কালার প্যালেট দেখুন, বোল্ড কালার প্যালেট বা একটা কন্ট্রাস্ট আছে। আর এই এরকম নয়, দেখুন এই ফেস আর এই ফেসের মধ্যে দেখুন অলমোস্ট একই রকম এক্সপ্রেশনস আছে, ঠিক আছে। তো উনি ফেসিয়াল স্ট্রাকচারের বা ফেসিয়াল যে স্ট্রাকচারের এই লাইনসগুলোর উপরে যে দিয়ে ইমোশন বোঝানো এরকম নয়, বাট আপনি দুটো ক্যারেক্টারকে দেখে মাদার চাইল্ড বন্ডটাকে আপনি ফিল করতে পারবেন। সেম এখানে দেখুন এই এই ফটোটাতেও দেখুন, এখানেও দেখুন একই রকম ক্যারেক্টারিস্টিক আছে, এখানেও দেখুন ওই আলমন্ড লাইন্স, এই যে রিপিটেটিভ যেটা বললাম যে আলমন্ড শেপের চোখ, ঠিক আছে, এই জিনিসগুলো রিপিট হতো, ঠিক আছে, এই মোটিভসগুলো রিপিট হতো। তারপরে এই যেরকম হাতে ইয়ে ড্র করা, এগুলো দেখুন এখানে রিপিট হয়। সান্তাল ফ্যামিলি আর সান্তাল ডান্সার্স বলে ওনার যে পিকচারটা রয়েছে, এটাতেও দেখুন, এখানেও দেখুন বোল্ড কালার ইউজ হয়েছে এবং একটা ফ্ল্যাট ব্যাকগ্রাউন্ডের উপরে আর একটা ড্র করা আছে। এখানেও দেখুন আইজের শেপগুলো অলমোস্ট সিমিলার, ঠিক আছে।
এগুলো হচ্ছে ডে টু ডে লাইফ, ট্রাইবাল লাইফটাকে উনি বোঝানোর চেষ্টা করেছিলেন। কৃষ্ণলীলা সিরিজের মধ্যে ওনার মেনলি রাধা কৃষ্ণর যে লীলা সেটা নিয়ে উনি পেন্টিংগুলো করেছেন। এখানেও দেখুন ফিচার্স অলমোস্ট আপনার সেম, একটা বোল্ড কন্ট্যুর আছে, বিভিন্ন লাইন্সগুলো দেখুন একটা বোল্ড, যেটা আমি বলি ব্ল্যাক বা ইয়ে দিয়ে বোল্ড লাইন্স দিয়ে ফিগারগুলো ড্র করা থাকে, এবং শেপগুলো ইমাজিনেটিভ, আর আইজ একই রকম, আইজের ফিচার্সগুলো, ঠিক আছে। আর এখানে দেখুন যেখানে যেখানে কালারে ভেরিয়েশনটা কিরকম, ভেরিয়েশনটা কন্ট্রাস্টিং ভেরিয়েশন। দেখুন এখানে দেখুন কালারগুলোর কিরকম কন্ট্রাস্ট আছে, এইগুলোতে আপনি যদি দেখেন কালারগুলোর কন্ট্রাস্ট আপনি দেখুন, ব্যাকগ্রাউন্ডের সাথে কন্ট্রাস্ট এরকম ইউজ। আর এখানে দেখুন একটা মেঠো কালার, মানে আর্দি কালার্স বেশি ইউজ করতেন, ঠিক আছে। তো এটা আগেরগুলো যেমন লোকাল ইয়ে থেকে নেওয়া, এই পিকচারটা কি এটা মাইথোলজি থেকে আসছে, ঠিক আছে। তো মাইথোলজির উপরও একটা ওনার ইয়ের উপরে ইম্প্যাক্ট ছিল। আর ওমেন উইথ পিকচার এটা হচ্ছে উনি কালীঘাট পট, যেটা আমি বললাম সেটা থেকে ইন্সপায়ার্ড হয়ে, সেই স্টাইল থেকে ইন্সপায়ার্ড হয়ে এই ছবিটা উনি এঁকেছিলেন। এখানেও দেখুন অলমোস্ট সেম, এখানে যদিও কালারের ভাইব্রেন্ট কালার বেশি ইউজ হয়েছে, খানিকটা বেশি ইউজ হয়েছে, আর এদিকে দেখুন ওই কন্ট্রাস্টিং নেচারটা রয়েই গেছে, ঠিক আছে, কন্ট্রাস্টিং নেচারটা রয়েই গেছে। ফ্রিডম স্ট্রাগলে ওনার কি ইম্পর্টেন্স ছিল সেই হিসেবে নিরিখে বলতে গেলে, ফ্রিডম স্ট্রাগলে এইভাবে বলা যায় যে নিজের একটা ডিস্টিংক্ট স্টাইল আইডেন্টিটি উনি বানিয়েছিলেন, ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দি কলোনিয়াল ইনফ্লুয়েন্স থেকে আলাদা। আর ওনার এই যে কালচারাল হেরিটেজ এগুলো ছিল, এগুলো কি হচ্ছে কমন পিপলকে বেশি সেলিব্রেট করা হতো, রাদার দেন কিংস অ্যান্ড কুইন্স উনি কমন পিপলের পিকচার বানিয়ে বেশি সেলিব্রেট করতেন। ডেমোক্রেটাইজ দি আর্টটাকে ডেমোক্রেটিক বানিয়ে ফেলেছিলেন। তাতে কি হলো যে ন্যাশনালিস্টিক থিমটা সাধারণ মানুষের মধ্যে ইকো করা শুরু হলো। কন্ট্রিবিউটেড ফোর্জিং অফ ইউনিক মডার্ন ইন্ডিয়ান মডার্নিজম, উনি যেটা করেছিলেন যে ইউনিক ইন্ডিয়ান মডার্নিজম সেটা এনেছিলেন, আলাদা একটা স্টাইল। পার্টিকুলারলি এটা তো আমি বললাম রুরাল লাইফকে কিভাবে করেছিলেন, ফোক আর্টকে কিভাবে দেখিয়েছিলেন, ঠিক আছে, বাউল সিঙ্গিং টিঙ্গিং এগুলো উনি যেভাবে এনেছিলেন বললাম। নেক্সট আমরা যাই। আচ্ছা, রামকিঙ্কর বেইজকে আজকে আমি করাবো ভেবেছিলাম, কিন্তু ওনারটা আমি আজকে এই কারণেই করাবো না, কারণ তার আগে আমি চাইছি আপনাদেরকে স্কাল্পচারের ব্যাপারে একটুখানি আইডিয়া দিয়ে দিতে, তারপরে আমি ওনারটাই শুধু আজকে বাদ রাখবো। স্কাল্পচারের ব্যাপারে কিছু বলার পরে বা স্কাল্পচারের কিছু ফিচার্স দেখানোর পরে তবে রামকিঙ্কর বেইজের কে করাবো। প্রথমে রামকিঙ্কর বেইজের কিছু পেন্টিংস থাকবে, সেগুলো আমি আপনাদের দেখিয়ে দেবো। দেন ওনার মেন কন্ট্রিবিউশন রামকিঙ্কর বেইজের পেন্টিংয়ের থেকেও আপনার স্কাল্পচারের ওনার অবদান বেশি, ওই জন্য আমি চাইছি যে ওনাকে নিয়ে আলাদা সেপারেট, সে 15 মিনিট 20 মিনিটের বেশি হয়তো ভিডিওটা হবে না, কিন্তু ওরকম শর্ট ভিডিও হলেও ওনাকে নিয়ে সেপারেট একটা ক্লাস করা, যাতে ওনার স্কাল্পচারটাকে একবারে ডিসকাস করি, এবং ইন্ডিয়ার যে বিভিন্ন স্টাইল অফ স্কাল্পচার আছে সেটারও একটা মোটামুটি ইন্ট্রোডাকশন আপনাদের সেই ক্লাসে আমি দিয়ে দেবো। নেক্সট আমরা মুভ করি সুনীল দাসের পেন্টিং এর উপরে। আচ্ছা, সুনীল দাসের পেন্টিং করানোর আগে আমার মনে হয় হিতেন্দ্রনাথের পেন্টিংগুলো বলে নেওয়া উচিত, কারণ সুনীল দাস এসেছিলেন অনেকটা মডার্ন এরাতে, মানে পোস্ট ইন্ডিপেন্ডেন্সের পরে ওনার পেন্টিংয়ের বেশি অবদান আছে। ওকে, হিতেন্দ্র মজুমদার 1891 থেকে 1975 পর্যন্ত হি ওয়াজ এ প্রমিনেন্ট আর্টিস্ট অফ বেঙ্গল স্কুল। আর ওনারও স্টাইল কি ছিল, একটু লিরিক্যাল স্টাইল ছিল, ঠিক আছে, যেটা থেকে আগে বললাম জ্যামিনী রয় খানিকটা হেড সরে গেছিলেন লিরিক্যাল স্টাইল থেকে, সরে একটা ফ্ল্যাট স্টাইলে চলে এসেছিলেন। হিতেন্দ্রনাথের স্টাইলটা অনেকটা বেশি লিরিক্যাল ছিল, ওনার আর্টের মধ্যে বৈষ্ণবিজমের অনেক ইনফ্লুয়েন্স ছিল, যেগুলো আমরা দেখব। তো ইমফ্যাসিস অন লিরিক্যাল অ্যান্ড ডিভোশনাল থিম, ঠিক আছে, লিরিক্যাল অ্যান্ড ডিভোশনাল থিমের ওপরে, মানে ভক্তি মুভমেন্টের যে থিমগুলো ছিল সেইগুলোর উপরে উনি ইন্সপায়ার্ড ছিলেন, ভক্তি থেকে মেইনলি বৈষ্ণবিজমের ওপরে উনি ছিলেন, সেইটা ওনার আর্টেও দেখা যেত।
এছাড়া উনি ওয়াশ টেকনিককে অনেক রিফাইন করেছিলেন, ডেলিকেট লাইন্স ইউজ করা শুরু করেছিলেন, ঠিক আছে। আর একটা ড্রিমি লাইক অ্যাটমসফিয়ার ওনার পেন্টিংয়ে পাওয়া যেত। আর মানে খুব হালকা লাইন্স দিয়ে করতেন, যেমন জ্যামিনি রয়ের ক্ষেত্রে আপনি দেখছেন যে এরকম বোল্ড লাইন্স দিয়ে কন্ট্যুর করা রয়েছে, মানে এখানে যদি ফিগারের হাত থাকে এরকম ভাবে, তাহলে এটা এরকম বোল্ড লাইনে থাকবে, আর এইদিকে হয়তো ব্যাকগ্রাউন্ডটাকে এবং বডির কালারটা দুটো এই লাইন দ্বারা সেপারেটেড থাকবে। হিতেন্দ্রনাথের ক্ষেত্রে লাইনটা হালকা, অনেক সময় তো বোঝাও যাবে না, হয়তো এই এখানে ধরুন এটা যদি হাত হয় তাহলে এই কালারটাই এখানে অলমোস্ট মিশে থাকবে, এই বাউন্ডারিটা খুব ডেলিকেট হবে। আর উনি রিলিজিয়াস টেক্সটগুলোর কি করতেন, একটা পার্সোনাল ইন্টারপ্রিটেশন ড্র করতেন, ঠিক আছে। ওই জন্য ওনার পেন্টিংগুলো অনেকটা বেশি ব্যক্তিগত মনে হবে আপনাদের, কারণ উনি রিলিজিয়াস টেক্সট থেকে অনেকটা ইন্টারপ্রিটেশনগুলো অনেক ওনার ইমোশনাল অ্যান্ড পার্সোনাল হতো, সেইটিকেই উনি উইথ হিজ ওন সেন্সিটিভিলিটি পেন্টিংয়ে ফেলে দিতেন। ইনফ্লুয়েন্স অফ বৈষ্ণবিজম, যেটা আমি বারবার বলছি যে হি ওয়াজ হেভিলি ইনফ্লুয়েন্স বাই বৈষ্ণবিজম, এবং ওনার অনেক আর্টে কৃষ্ণ রাধা, ঠিক আছে, দ্য বন্ড বিটুইন দেম, দ্য লাভ বিটুইন দেম, ঠিক আছে, তারপরে যখন দুজনের বিচ্ছেদ হচ্ছে সেই সময়কার যে বিরহ সরো, সেগুলো ওনার পেন্টিংয়ে ধরা পড়ে। ডিস্টিংটিভ ফিচার, স্পিরিচুয়াল অ্যান্ড ডিভিনিটিভ সাবজেক্টস, অ্যাটমসফিয়ার যেটা বললাম যে এথেরাল অ্যাটমসফিয়ার থাকবে, ওয়াশ টেকনিক সবার মধ্যে কমন, বেঙ্গল স্কুলের ছিলেন অবভিয়াসলি, অ্যান্ড হারমোনিয়াস কালার প্যালেট থাকবে, ইমোশনাল এক্সপ্রেশন থাকবে, যেটা আমি বললাম যে ডিভোশনাল ভক্তি। তো ভক্তি মুভমেন্টটা যদি আপনারা পড়েন ভালো করে, ভক্তি মুভমেন্টে যে গান হতো বা যেগুলো, সেগুলোতেও কি হতো, প্রচন্ড বেশি ইমোশনাল অ্যাসপেক্টস থাকতো। So same would be reflected in his painting also if he is influenced by Vaishnavism. ন্যারেটিভ সিম্পলিসিটি, মানে এরকম থাকতো না যে পিকচারে মাল্টিপল ন্যারেটিভস রয়েছে, বোঝা যেত না, এরকম না। দেয়ার ইউজ টু বি অ্যান, ওনার পেন্টিংয়ে কি হয়, দেয়ার ইজ অ্যান কি ফিগার অ্যান্ড দ্য ন্যারেটিভ রিভলভস অ্যারাউন্ড হিম। তো একটা ন্যারেটিভ সিম্পলিসিটি আছে, ঠিক আছে। যেমন চৈতন্যদেবের উনি যে ছবিগুলো এঁকেছেন সেই সিরিজগুলো যদি আপনি দেখেন, ওখানে মাল্টিপল ক্যারেক্টার্স আছে, বাট একটা সেন্ট্রাল ক্যারেক্টার এবং একটা একটা সিনকে ডিসক্রাইব করছে, অ্যান্ড দ্য ন্যারেটিভ রিমেন্স সিম্পল। দেখি এই ছবিটা দেখুন, রাধা ইয়ার্নিং সিরিজ। এই সিরিজে কি হচ্ছে যে কৃষ্ণ থেকে যখন রাধা বীর হয়, এই আপনি এখানে দেখুন এই যে এরকম অনেকটা মূর্ছিত মুদ্রাতে চলে আসা, ঠিক আছে, হাঁটুর উপরে বসে, এখান থেকে আপনি ওনার মুখ থেকে যে সরোটা বোঝা যাচ্ছে এই পেন্টিং এ, এখানে যে যেভাবে রাধার ফেসে খুব লিমিটেড লাইন্স ইউজ করে আপনি দেখুন যেভাবে সরোটাকে কনভে করা হয়েছে, ঠিক আছে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা দেখুন হাউ বিউটিফুলি ইট হ্যাজ বিন ক্রাফটেড। দেখুন এই ব্যাকগ্রাউন্ডটা কি সুন্দরভাবে বানানো হয়েছে, চাঁদ সেটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এই যে সখীর যে, যাকে দেখানো হয়েছে সখী, যে পিকচারটা ধরে আছে কৃষ্ণের, এখানে দেখুন ওর ফেসের মধ্যে একটা এমপ্যাথি বোঝা যাচ্ছে, ঠিক আছে। সো দিস ওয়াজ বিউটি অফ হিতেন্দ্রনাথ মজুমদার, যে উনি এইভাবে ইমোশনস আনতে পারতেন। কিন্তু আপনি দেখুন খুব লাইন্সের বা কালারের প্রাচুর্য নেই, যেটা ওয়েস্টার্ন পেন্টিংগুলোতে দেখা যাবে, যে একটা ইমোশন আনতে গেলে প্রচন্ড বেশি লেয়ারিং করেছে। এখানে দেখুন পেন্টিংটা ফ্ল্যাটও, মানে অনেক বেশি আনডিউলেশনস নেই কালারের, যেটাতে করে ফেশিয়াল এক্সপ্রেসিভ হবে সেরকম নেই, কিন্তু বাট ইয়েট ইট এক্সপ্রেসেস দ্য ইমোশন ভেরি ভেরি রাইটলি, ঠিক আছে। দি পেন্টিংস আর ক্যারেক্টারাইজড বাই ডেলিকেট লাইন্স, সফট ওয়াশেস, মনে রাখবেন সফট ওয়াশ, expressions of deep emotional yearning. This exemplifies Majumdar's ability to infuse religious narrative with profound personal feeling, যেটা আমি বলছিলাম যে he used to interpret the text or Vaishnavism or Bhaktism in his own way, and he used to carry that same sensibility in his paintings, ঠিক আছে। পেন্টিং অফ চৈতন্য মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু প্রচুর পেন্টিংস উনি করেছিলেন, এটা তার মধ্যে একটা সিন, ঠিক আছে। কারণ জানি আমরা যে গৌড়ীয় বৈষ্ণবিজমের চৈতন্য মহাপ্রভু একটা কি ফিগার ছিলেন, এবং ওনার প্রতি ওনার প্রচুর ডিভোশন ছিল, সেই ডিভোশন সেই কম্প্যাশন সেগুলো কি হতো ওনার এর মধ্যে পেন্টিংয়ে রিফ্লেক্ট করতো। এবং আপনি দেখুন এখানে স্টাইলটা যেটা বললাম লিরিক্যাল স্টাইলটা, এইখানেও দেখুন
যে এই যে রাধার যে সরোটা, ব্যথাটা বোঝানো যেত, এটা বোঝানো অনেক রকম উপায় হতো। অন্য কোনো পেন্টার থাকলে হয়তো সিটি মানে বসে অনেকভাবে বোঝাতো, কিন্তু এই যে এটা লিরিক্যাল হয়েছে। লিরিক্যাল মানে এই জন্য এরকম ভাবে বলছি, এটা দেখুন অনেকটা, যদি আপনি রাধা আছে এটা যদি ভুলেও যান, যদি শুধু লাইনটা এরকম ভাবে ভাবেন, এটা একটা অনেকটা অ্যালফাবেট বা একটা বর্ণ তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, অনেকটা ক্যালিগ্রাফিক বলতে পারেন, ঠিক আছে, ওই জিনিসটা। তো আপনি এই পিকচারটাও দেখুন, ওটাও অনেকটা ওরকম। এবার এখানে যদি আপনি হিউম্যান ফিগার্স গুলো যদি দেখেন, ফিগারগুলো এগুলো দেখুন ওরকম ডান্সিং শেপ গুলো একটু বেঁকে টেকে, মানে এরকম ভাবে, এটা একটা লিরিক্যাল, মানে এটা এই প্রত্যেক জনকে যেভাবে বানানো হয়েছে দেখুন, তার মধ্যে একটা ছন্দ আছে, একটা রিদম আছে, ঠিক আছে। সো হিজ পেন্টিং ইউজ টু বি ভেরি লিরিক্যাল। সিনস ফ্রম রামায়ণ আর মহাভারত, রামায়ণ আর মহাভারতেরও কিছু কিছু সিনস উনি ড্র করেছিলেন, ঠিক আছে। ওনার যে ইন্টারপ্রিটেশন গুলো থাকতো সেগুলো পড়ে উনি কি করতেন, যে সেই সময় ধরেন রামচন্দ্র কোনো একটা সিচুয়েশনে কি ফিল করছে, বা যদি আপনি ধরুন যখন লক্ষণের ওপরে বান লেগেছে, যখন মেঘনাদের যে ছোড়া বানটা, তারপরে যখন লক্ষণ প্রায় মূর্ছিত হয়ে যান, সেই সময় যে উনি যে সরোটা ফিল করছে, যে অলরেডি স্ত্রীকে অ্যাবডাক্ট করে নিয়ে যাওয়া হয়েছে, তারপরে একমাত্র ভাই আমার পাশে রয়েছে, সেও এই মুহূর্তে এই অবস্থায় রয়েছে। এবার ওই জিনিসটাকে যদি উনি পেন্টিং করেন, তাহলে ওই সরোটাকে এক্সপ্রেস করা, তো এইভাবে উনি পার্সোনালাইজ করতেন জিনিসগুলো। ফ্লুট প্লেয়ার, অবভিয়াসলি ইট ইজ সিম্বলিজম অফ কৃষ্ণা হিমসেলফ, ঠিক আছে। এছাড়া ওনার কি হতো, বিভিন্ন ডিভোটিস অ্যান্ড সেন্টসদেরও পিকচার উনি ড্র করেছিলেন। হোয়াট ওয়াজ হিজ ইম্প্যাক্ট অন ন্যাশনালিজম অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল? দেখুন, উনি ডাইরেক্টলি তো ওনার পেন্টিং দিয়ে যে ন্যাশনাল মুভমেন্টে কন্ট্রিবিউশন হয়েছে, যেমন অবনীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে বলা যেতে পারে, নন্দলাল বসুর ক্ষেত্রে বলা যেতে পারে, যামিনী রায়ের ক্ষেত্রে বলা যেতে পারে, সেরকমটি খিতীন্দ্রনাথের ক্ষেত্রে বলা যেতে পারে না যে ডাইরেক্টলি ইনফ্লুয়েন্স করেছে। বাট ওনার পেন্টিং এ যে ডিভিয়েশন ফ্রম ওয়েস্টার্ন আর্ট ছিল, যে ইন্ডিপেন্ডেন্সটা ছিল, সেইটা ইন আ ওয়েস ফ্রিডম মুভমেন্ট, যেটা আমি বারবার বলি, যে আর্টিস্টদের কাজ এবং ফ্রিডম স্ট্রাগল যে দুটোকে যদি আপনি প্যারালাল দুটো রেল লাইনের ট্র্যাকের মতো দেখেন, দুটোই পাশাপাশি ছুটছে। একটা ছুটছে পলিটিক্যাল সভরেন্টির জন্য, সেলফ ডিটারমিনেশনের রাইটের জন্য, আর আরেকটা ছুটছে আর্টিস্টিক ইন্ডিপেন্ডেন্সের জন্য, ফ্রি ফ্রম এনি ইনফ্লুয়েন্স, ঠিক আছে, বা একটা নিজস্ব ওন আইডেন্টিটি ক্রিয়েট করতে চাইছে, ঠিক আছে। তো এইভাবে ইনফ্লুয়েন্স একে অপরের উপরে রয়েছে। একটা কি হচ্ছে, একটা ওনার পিকচারের মধ্যে যেরকম যে আমাদের এপিক্স গুলোকে ড্র করছেন উনি, ঠিক আছে, তারপরে বিভিন্ন ভক্তি মুভমেন্টের পিকচার্স গুলোকে ড্র করছে। এতে কি হচ্ছে, একটা কালচারাল রিভাইভালিজম আসছে। এবং যখন স্বদেশী মুভমেন্ট হয়েছিল বা আমাদের স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, তখন খুব বেশি দরকার ছিল সেটা একটা নেশনের মধ্যে নিজের পাস্টকে নিয়ে গৌরবের, সেই জিনিসগুলো এনাদের পিকচারের থ্রু এসেছিল। আপনি এটা পড়েওছেন যে ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ, এরা কি করেছিলেন, এরা কিন্তু ঋষি অরবিন্দ তো তাও তার জীবনের প্রথম অর্ধে ডাইরেক্ট স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত ছিলেন, ইনফ্যাক্ট রেভলিউশনারি ফ্রিডম স্ট্রাগলের সাথে যুক্ত ছিলেন, কিন্তু লেটার পার্টে গিয়ে উনি স্পিরিচুয়ালিটির দিকে যান। কিন্তু বিবেকানন্দ প্রথম থেকে স্পিরিচুয়ালিটির দিকে ছিলেন, উনি কিন্তু ডাইরেক্ট রাস্তায় নেমে আর্ম রেভলিউশন সেভাবে করেনি, বাট হিজ আইডিয়াস ওয়ার রেভলিউশনারি। উনি কি করতে পেরেছিলেন, জাতির মধ্যে গৌরব আনতে পেরেছিলেন, যে তুমি পিছিয়ে পড়ে না। ওই সেলফ কনফিডেন্স একটা জাতি যতক্ষণ না পায়, একটা কি বলবো, একটা রেস, একটা জাতি, সে যতক্ষণ ওই সেলফ কনফিডেন্সটা না পায় যে হ্যাঁ আমার পাস্ট অনেক গৌরবান্বিত, আমার মধ্যেও সেই একই ক্ষমতা আছে যেটা একটা ইউরোপিয়ানের মধ্যে রয়েছে, এই সেন্সটা যতক্ষণ না তার মধ্যে ডেভেলপ হচ্ছে, সে কিভাবে কলোনিয়াল পাওয়ারকে সরাবে, ইম্পিরিয়ালিস্টিক পাওয়ারকে সে কিভাবে সরাবে, ঠিক আছে। ওই জন্য এদের পেন্টিংস, এদের আর্ট ওয়ার্ক এই জন্য ইম্পর্টেন্ট, কারণ ওই কালচারাল অ্যাওয়ারনেসটা সিটিজেনদের মধ্যে ডেভেলপ করতে এরা সক্ষম হয়। ইমোশনাল কানেকশন উইথ দ্য ইন্ডিয়ান ভ্যালু, একই জিনিস বললাম।
রেজিস্টেন্স, কোয়াইট রেজিস্টেন্স টু ওয়েস্টার্ন ম্যাটেরিয়ালিজম, ঠিক আছে, কোয়াইট রেজিস্টেন্স। ইনফ্যাক্ট আপনি ক্ষিতিন্দ্রনাথের যে চয়েস অফ আর্ট দেখবেন, এটা তো নর্মাল সাধারণ ম্যাটেরিয়াল ইউজ হচ্ছে, খুব বেশি ইয়ে নয়, স্বদেশিতে ইমফেসাইজ করছে, ওয়েস্টার্ন প্রোগ্রেস মডেলকে রিজেক্ট করা, ঠিক আছে, ভ্যালু অফ ইন্ডিয়া স্পিরিচুয়াল ট্র্যাডিশন বা ন্যাশনাল স্ট্রেংথ এগুলোকে করা, ঠিক আছে, বেঙ্গল স্কুল অফ আর্টের কোর প্রিন্সিপালকে কন্টিনিউ করা। যেমন অনেক আর্টিস্ট, আমি আগে বললাম যে রবীন্দ্রনাথ ঠাকুর বলুন বা যামিনী রায় খানিকটা ডিভিয়েট করেছিলেন, কিন্তু শীতেন্দ্রনাথের মতো আর্টিস্টরা ওই কোর ভ্যালুটাকে নিয়েই পেন্টিং করেছেন। তো ইনি তাদের মধ্যে পড়েন যারা কোর ভ্যালুটাকে সার্ভাইভ করিয়েছে। ওকে, ক্ষিতিন্দ্রনাথের পরে আমরা এবার সুনীল দাসের পেন্টিং গুলো দেখি। সুনীল দাসের জীবনকাল 1939 থেকে 2015। আপনি বলতে পারেন হি ওয়াজ আর্টিস্ট আফটার দি ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, মানে আর্ট ওয়ার্ক তো ওনার ইন্ডিপেন্ডেন্সের পরেই, কারণ যখন ইন্ডিপেন্ডেন্স হয়েছে হি ওয়াজ মিয়ারলি 8 or 9 years old। সো আরেকটা ওনার ব্যাপারে ইম্পর্টেন্ট জিনিস, হি ওয়াজ দি অনলি ইন্ডিয়ান আর্টিস্ট টু উইন ললিত কালা একাডেমি ন্যাশনাল অ্যাওয়ার্ড ওয়াইল স্টিল অ্যান আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট ইন 1915। 1915 যদি আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট থেকে থাকেন তাহলে ন্যাশনাল মুভমেন্ট বা ফ্রিডম স্ট্রাগলে ওনার খুব বেশি রোল আমরা পাবো না। তবে শেপিং অফ বেঙ্গল স্কুল অফ আর্ট বা বেঙ্গল স্কুল অফ আর্টের থেকে ট্রেন বা ওই লয়ের যারা আর্টিস্ট রয়েছেন তাদের মধ্যে ওনাকে পড়লে মডার্ন আর্টটাকে বোঝার জন্য উনি খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওনার আইকনিক হর্স অ্যান্ড বুলের যেটা ইমেজারি রয়েছে সেটা, অনেক ডাইভার্স থিম নিয়ে কাজ করতেন, ইন্টারন্যাশনাল রেকগনিশন ছিল, উনি প্যারিসে পড়াশোনাও করেছেন, প্যারিসে পড়াশোনা করার সুবাদে ওনার আর্টে অনেক ইন্টারন্যাশনাল এলিমেন্টস আসতো এবং ওনার আর্টটাকে ইন্টারন্যাশনালি রিপ্রেজেন্টও করা হতো। So what are the main characteristics of his painting? Emphasis on line and energy, line and energy উপর emphasis করতেন। এগুলো আমি আপনাকে এক্সাম্পল দিলে তবেই আপনি ছবিটা দেখালে তবে আপনি বুঝতে পারেন। ভাইব্রেন্ট কালার অ্যান্ড কি হতো, কন্ট্রাস্ট, এগুলো ইউজ করতেন খুব ভালোভাবে। মুভমেন্ট অ্যান্ড স্পিড, মানে সেন্স অফ ডাইনামিজম উড বি দেয়ার ইন হিজ পেন্টিং। ফিগারেটিভ অ্যাবস্ট্রাকশন, ফিগারেটিভ হতো, এরকম নয় যে একদম কিউব টিউব একে দিয়ে একটা অ্যাবস্ট্রাক্ট কিছু করতেন, তা না, ফিগারেটিভ হতো, বাট আ সেমি অ্যাবস্ট্রাক্ট নেচার ইউজ টু বি দেয়ার ইন হিজ পেন্টিং। হিউম্যান কন্ডিশনকে এক্সপ্লোর করা, এই জিনিসগুলো ওনার এর মধ্যে থাকতো। ইউজ অফ টেক্সচার, উনি টেক্সচারের ইউজ করতেন, যেমন বেঙ্গল স্কুল অফ আর্টের ম্যাক্সিমাম আর্টিস্টরা কি ছিলেন, ফ্ল্যাট কালারের ওপরে ইউজ করতে কাজ করতেন, পেন্টিং এর মধ্যে টেক্সচার বেশি থাকতো না। অয়েল পেন্টিং করলে এই টেক্সচার জিনিসটা বোঝা যায় যে অয়েল পেন্টিং এ এই জিনিসটা থাকে টেক্সচার, কিন্তু ওয়াটার কালারের উপরে ফ্ল্যাট বেডে করলে, ফ্ল্যাট করলে ওই টেকনিকে কিন্তু ওই টেক্সচার জিনিসটা থাকে না। বাট হিজি ওয়ার্ক, ওনার ওয়ার্কের মধ্যে এগুলো থাকতো। অনেক সময় এক্সিস্টেন্সিয়াল থিমস নিয়ে কাজ করতেন আর লার্জ স্কেল ওয়ার্ক করতেন। দেখুন বেঙ্গল স্কুলে ম্যাক্সিমাম অনেক আর্টিস্টরা কি করেছেন, মিনিয়েচার পেন্টিংসই বেশি করেছেন, কিন্তু উনি কি করতেন, উনি লার্জ স্কেলেও করতেন, ঠিক আছে, মানে সেম পেন্টিংটা বড় স্কেলে করতেন। যেমন ওনার একটা সিরিজ আছে হর্স সিরিজ, বিভিন্ন ঘোড়ার ইমেজারি করেছিলেন, ঠিক আছে। তো এখানে দেখুন চারকোল ড্রয়িং করেছেন, চারকোল ড্রয়িং, হর্সটাকে কিভাবে বোঝানো হয়েছে, মোশনে বোঝানো হয়েছে, এবং এখানে দেখুন পেশি টেশিগুলোকে উনি খুব ভালোভাবে এঁকেছেন, যেটা কিন্তু বেঙ্গল স্কুল অফ আর্টে এরকম ভাবে করা হয় না। বেঙ্গল স্কুল অফ আর্টে যদি করা হতো নর্মাল একদম ফ্ল্যাট লাইন্স দিয়ে ড্র করে দেওয়া হতো, মানে যদি একটা ফিগার করা হয় এরকম ফিগারটাকে করে দেওয়া ফ্ল্যাট লাইন্স দিয়ে, এরকম অ্যানাটমিক্যাল বানানো হবে না, তো উনি এটা করতেন। বুল সিরিজ, বুল সিরিজে এটাও দেখুন সেম হর্স সিরিজের মতোই, এরও আর্টিস্টিক ইয়েটা একই রকম। এখানেও দেখুন যেটা আমি বলছিলাম যে খানিকটা অ্যাবস্ট্রাকশনও থাকে, আবার এই যে সেন্স অফ মোশন অ্যান্ড ডাইনামিজম সেটাও আপনি এর মধ্যে লক্ষ্য করতে পারছেন, ঠিক আছে। আর এই যে সিম্বলিক জিনিস যেটা কি, এগুলো আমি আর বলছি না, এগুলো জানেন, যেমন সিম্বলাইজ অ্যাগ্রেশন অর প্রাইমাল ফোর্স, ঠিক আছে। এটা ওনার এসছে যখন উনি স্পেনে ছিলেন, তখন এই বুল ফাইটিং এসব উনি অনেক অবজার্ভ করেছিলেন, সেখান থেকে। বুল এমনিও দেখবেন আমাদের মাইথোলজিক্যালিও বুলটাকে কিভাবে ডিনোট করা হয়, অ্যাজ এ সিম্বল অফ ফার্টিলিটি আর সিম্বল অফ ভাইটালিটি, ঠিক আছে, এইভাবে ডিনোট করা হয়, একটা র এনার্জি হিসেবে ডিনোট করা হয়।
ওমেন সিরিজটা আপনি দেখুন, এটা দেখুন একটা ড্রিমি লাইক একটা সিচুয়েশন, না কালার প্যালেট গুলো যেভাবে করেছে, এটা মনে হচ্ছে এটা ফ্লোতে আছে, ঠিক আছে, একটা ড্রিমি লাইক সিচুয়েশন করা হয়েছে, ঠিক আছে। কিন্তু দেখুন ফেসটা যদি আপনি খেয়াল করে দেখুন, ফেসটা মনে হচ্ছে কাইন্ড অফ ডিস্টর্টেড, ঠিক আছে। ডিস্টর্টেড কি কখনো কখনো ফিগারগুলো ডিস্টর্টেড হতো, ইলংগেটেড ফেস হতো, ফোকাস হতো চোখের এক্সপ্রেশন এইগুলোর উপরে। অনেক সময় কি হতো, ফেমিনিস্টিক ভিউ থেকে আপনি যদি এটাকে ভাবেন, তাহলে এটা মনে হবে যে ভালনারেবিলিটিস অফ দি ওমেন এগুলোকে দেখানো, ঠিক আছে। কখনো কখনো সব রকম অ্যাসপেক্টই, সব রকম ইমোশন, আমার কাছে এই পিকচারটা আছে, সব রকম ইমোশন মানে সেন্স অফ রেজিলিয়েন্স, সেন্স অফ ভালনারেবিলিটি এগুলো দেখানো। এছাড়া ওনার তন্ত্রের ওপরেও বেশ ইন্টারেস্ট ছিল, ওই জন্য ওনার অনেক ফিগার, একটা তন্ত্র সিরিজে উনি অনেক রকম ফিগার এবং সিম্বলিজম এইসব ইউজ করে উনি কাজ করেছেন, বিকজ হি ওয়াজ অলসো হি হ্যাড এঙ্গেজমেন্ট উইথ দ্য তান্ত্রিক ফিলসফি, ঠিক আছে। তো ওই এলিমেন্টগুলো ওনার আর্টে, ওনার কম্পোজিশনে দেখা দিত। এবং ফ্রিডম স্ট্রাগলে তো সেইভাবে ওনার আমি বলবো না, বাট হি ওয়াজ আ কি প্লেয়ার ইন ইন্ট্রোডাকশন অফ মডার্ন টেকনিক্স ইন ইন্ডিয়ান আর্ট। সোসাইটাল কালচারাল ইম্পর্টেন্স বলতে গেলে পোস্ট মডার্নিজম আনা এবং ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশন, মানে ইন্ডিভিজুয়াল এক্সপ্রেশনিজম এগুলো উনি আনা, মানে ওনার আর্টিস্টিক স্টাইলের মধ্যে, যেমন ওই ওমেন সিরিজের যে পেন্টিংটা আমি দেখালাম, ওখানে গিয়েছে, ওখানে চোখের থ্রু অনেক কিছু এক্সপ্রেস করার চেষ্টা করা আছে, একটা ড্রিমি লাইক সিচুয়েশন আছে, তো ওইটাকে এক্সপ্রেশনিস্ট স্টাইল বলে, ঠিক আছে। ক্যারেক্টারাইজড বাই বোল্ড অ্যান্ড র এনার্জি, আর he shifted towards more personal expression. He also reflected the changing society. Iconic representation of power and energy, যেমন বুল সিরিজ অ্যান্ড হট সিরিজ এগুলো কি করে পাওয়ার, এনার্জি, ভাইটালিটি এগুলোকে রিপ্রেজেন্ট করে। অ্যান্ড হিউম্যান ভালনারেবিলিটি বা সোশ্যাল ইস্যুসগুলোকে উনি ওনার ওম্যান সিরিজ থেকে খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন, ঠিক আছে। আর ডাইভার্স ফিলোসফি আর কালচারাল থিম নিয়ে করতেন, যেমন তন্ত্র সিরিজ আছে, ঠিক আছে, এগুলো কি বিভিন্ন রকমের উনি থিম নিয়েও কাজ করতে ভালোবাসতেন। গ্লোবাল রেকগনিশন, অবভিয়াসলি উনি যে পোস্ট মডার্ন ওয়ার্ল্ডের এমন এক ইম্পর্টেন্ট আর্টিস্ট যার গ্লোবাল রেকগনিশন ডেফিনেটলি ছিল। সো উই ক্যান সে দ্যাট হি অলসো টুক ইন্ডিয়ান আর্ট টু দি গ্লোবাল স্টেজ, ঠিক আছে, গ্লোবাল স্টেজে নিয়ে গেছিলেন। এইটা ওনার খুব বড় ইম্পর্টেন্স। তো বন্ধুরা, আজকের আমাদের লেকচার এখানেই শেষ করছি। আমাদের আরেকজন আর্টিস্ট থাকলেন, তিনি হচ্ছে রাম কিঙ্কর বেইজ। ওনাকে এই জন্যই বাদ রাখলাম এখন, কারণ ওনার পেন্টিং এর সাথে সাথে ওনার স্কাল্পচারগুলোকেও আমরা পড়বো, এবং তার আগে আমি আপনাদের চাইছিলাম যে একটা স্কাল্পচারের উপরে একটা ওভারভিউ আপনাদের থাকুক, এই জন্য ওনাকে সেপারেট লেকচারে করব। আমাদের যে এটা থার্ড লেকচার, যেটা ফোর্থ লেকচার হবে, সেটা ওনার উপরেই থাকবে এবং স্কাল্পচারের উপরে থাকবে। তাহলে আমাদের বেঙ্গল স্কুল অফ আর্ট অ্যান্ড পেন্টিং অ্যান্ড স্কাল্পচারের পার্টটা শেষ হবে। তারপরে যে থিমগুলো রয়েছে, যাত্রা, থিয়েটার, সিনেমা, সেগুলোতে আমরা মুভ করব। ওকে বন্ধুরা, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর যদি আপনাদের এটা ভালো লেগে থাকে তাহলে আপনাদের নিজেদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা WBCS এর প্রিপারেশন নিচ্ছে, যাতে ম্যাক্সিমাম স্টুডেন্টদের হেল্প হোক। থ্যাংক ইউ।